নমস্কার বন্ধুরা, গল্প শুনতে আপনাদের সুস্বাগতম। বন্ধুগণ, আজ একটি ফের গোপাল ভাঁড়ের মজার কাহিনী এনেছি। গল্পটির নাম নেপাল ও গোপালের লড়াই। তাহলে শুরু করা যাক। বর্ধমানের রাজসভাতেও এক ভাঁড় ছিল, নাম তার নেপাল। সে সকলের কাছে বলতো গোপালের চাইতে তার বুদ্ধি অনেক বেশি। গোপালকে একবার সামনে পেলে তাকে বোকা বানিয়ে দিতে পারে কি না পারে দেখা যাবে একবার। দৈবক্রমে এক সময়ে গোপাল মহারাজের দরবার থেকে বর্ধমানের রাজসভায় গিয়ে উপস্থিত কোনো কাজের জন্য। বর্ধমান রাজ যখন শুনলেন গোপাল এসেছে, তখন সে খুশি হয়ে বললেন, তুমি এসেছো গোপাল, বড় ভালো হয়েছে। আমার ভাঁড়টি সর্বদাই তোমার সঙ্গে প্রতিযোগিতা করবার ইচ্ছা প্রকাশ করে থাকে। এবার প্রমাণ করতে হবে সে বড় না তুমি বড়। প্রতিযোগিতায় তুমি আমার ভাঁড়কে হারাতে পারলে অসাতিত পুরস্কার পাবে। নেপালের সঙ্গে এঁটে উঠতে পারবে কি না দেখি, সে জিতল সেও পাবে। গোপাল ঈষৎ হেসে বললে, হুকুম করুন মহারাজ, কি করতে হবে। রাজা বিচারের ভার দিলেন মহামন্ত্রীর উপর। বিজ্ঞ মহামন্ত্রী গোপাল এবং বর্ধমানের ভাঁড় নেপাল দুজনকেই ডেকে বললেন, তোমরা প্রত্যেকেই 3 জন করে লোক সংগ্রহ করবে ও তাদের কাল সকালে রাজসভায় হাজির করবে। ওই 3 জনের ভিতরে একজন হবে দুনিয়ার এপারের লোক, একজন হবে দরিয়ার ওপারের লোক, আর একজন হবে মাঝ দরিয়ার লোক। যে আজ্ঞা বলে গোপাল এবং বর্ধমানের ভাই নেপাল দুজনেই বিদায় নিলে। নেপাল ভাবল, এবার আমি গোপালকে ঠকাবো। সে মুচকি হেসে নাচতে নাচতে বিদায় নিল। নেপাল পরদিন ভোরে নদীর ঘাটে গেল। সেখানে দাঁড়িয়ে নদীর এপার থেকে একজন, নদীর ওপার থেকে একজন এবং মাঝ নদীর নৌকার উপর থেকে একজন লোককে ডেকে আনলে। রাজার নাম করে এবং তাদের সভায় এনে হাজির করলে। 3 জন লোক তো ভয়ে অস্থির। আমাদের কোন দোষ? আমরা তো কোনো দোষ করিনি বাবু, আমাদের কেন রাজসভায় নিয়ে এলেন? আমাদের কি দোষ ধরে নিয়ে এলো? গোপালও যথাসময়ে রাজসভায় এসে হাজির হলো। তারও সঙ্গে 3 জন লোক। একজন তার ভিতরে ভট্টাচার্য ঠাকুর, একজন সন্ন্যাসী, একজন নারী। তাদের নিয়ে এসে সভার এক পাশে চুপ করে বসে রইল। বর্ধমানের ভাঁড় রাজা ও মন্ত্রীকে সম্বোধন করে বললে, হুকুম মতো আমি এই 3 জন লোককে এনে হাজির করেছি। প্রথম লোকটি ছিল নদীর এপারে, দ্বিতীয় লোকটি ছিল নদীর ওপারে, তৃতীয় লোকটি মাঝ নদীতে নৌকার উপরে ছিল। যদি বিশ্বাস না হয় এদেরকে জিজ্ঞাসা করে দেখুন, আমি সত্যি বলছি না মিথ্যে বলছি, ওরাই সে কথা বলবে। তারপর গোপালকে বলা হলো সে যাদের এনেছে তাদেরকে সামনে উপস্থিত করার জন্য। গোপাল জানালো, এদেরকে বহু কষ্টে অনুনয় বিনয় করে রাজসভায় উপস্থিত সে করেছে। কেউই প্রথমে রাজসভায় আসতে চায়নি, বিশেষ করে সন্ন্যাসী ঠাকুর। কোনো মতেই রাজসভায় আসতে নারাজ। গোপালের কথাবার্তায় সন্তুষ্ট হয়ে উনি রাজি হয়েছেন। পরিচয় দেবার জন্যে গোপাল করজোড়ে নিবেদন করলে, মহারাজ, মহান মহারাজ, মহামান্য মহামন্ত্রী এবং সভাসদগণ, এই যে 3 জনকে আমি রাজসভায় নিয়ে এসেছি, এরা কেউ আজ দরিয়া বা নদীর দিকে যাননি। কারণ আমার মনে হয়নি যে সুবিজ্ঞ মহামন্ত্রী দরিয়া বা নদী অর্থে বলতে সামনের গঙ্গা নদী বুঝিয়েছেন। আমি অন্তত মহামন্ত্রীর নদী অর্থে এখানে বুঝেছি ভব নদী। আমার অনুমান অভ্রান্ত মনে করে তাই এপার ওপার ও মধ্যস্থানের একটি লোক এনে রাজসভায় বহু কষ্টে হাজির করেছি। এই যে ভট্টাচার্য ঠাকুর, ইনি চাইছেন কি করে দেশে এর পণ্ডিত্য খ্যাতি চিরদিন ছড়িয়ে পড়বে, কি করে বেশ 2 পয়সা উপার্জন হবে,
কি করে যশে মানে ধনে ইনি দেশ ও দশের ভিতরে একজন মহামান্য হতে পারবেন। সম্পূর্ণভাবে ইহকাল নিয়ে ইনি ব্যস্ত। এক কথায় বলা যায় ইনি এপারের লোক। এপারের লোক এ ধরনের ছাড়া আমার অন্য কাউকে মনে হয় না। আর এই যে সন্ন্যাসী ঠাকুর, ইনি ইহকাল নিয়ে মাথা ঘামান না মোটেই, সর্বদাই ভগবানের ধ্যানে বিভোর। কি করে ভগবান দর্শন করবেন সেই নিয়ে তন্ময়। খেতে না দিন খাবে না, সুতরাং এদেরকেই বলা হয় ওপারের লোক। আর এই যে তৃতীয়টি হলো এই নগরের একটি বেশ্যা। বেশ্যা ইহকালের কোথাও ভাবে না, পরকালের কোথাও ভাবে না। সে ইহকাল পরকাল বলতে কিছুই বোঝে না। সে এপারের লোকও নয়, ওপারের লোকও নয়, অর্থাৎ সে মাঝ নদীর লোক। এই আমার তিনজন লোকের পরিচয়। মহামন্ত্রী আদেশ মতো কাজ করতে পেরেছি কি না এইবার সভা তা যাচাই করুন। আমার আর এর বেশি বলার কিছু নেই। আপনারা সকলেই ভেবে বিচার করে দেখুন ঠিক হয়েছে কিনা, সেটা আপনাদের উপরই ছেড়ে দিলাম। সভায় ধন্য ধন্য রব উঠল। রাজা মন্ত্রী বললেন, গোপালের মতো বুদ্ধিমান লোক ভাঁড়েদের ভেতরে দূরের কথা, বড় বড় পণ্ডিত সমাজে দুর্বল। নেপালেরও অহংকার সেদিন থেকে চূর্ণ হয়ে গেল। রাজা এবার গোপালকে প্রচুর পুরস্কার সহ বিদায় দিলেন। গোপাল শুধু সুরসিক ভাঁড় নয়, শুভ বুদ্ধিসম্পন্ন মহাপণ্ডিতও বটে। দিকে দিকে তার এই গুণের কাহিনী ঘোষিত হলো। কৃষ্ণনগরে মহারাজও টের পেলেন। গোপালের এই কাহিনীগুলোকে গুণের কদর করতে ভুললেন না। সেদিন থেকেই নেপাল ও গোপালের আর শত্রুতা না থেকে, একে অপরের প্রতিদ্বন্দ্বী না থেকে বন্ধু হয়ে গেল। তাহলে বন্ধুগণ, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এখনও যদি গল্প শুনো সদস্য না হয়ে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। তাতে করে প্রত্যেকটি নতুন গল্প আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবং তার আনন্দ আপনারা নিতে পারবেন। এবার তাহলে আসি, আবার দেখা হবে একটি নতুন গল্প নিয়ে। জয় হিন্দ, জয় ভারত মাতা।